আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেশ যখন এগিয়ে যেতে থাকে তখনই আঘাতের আশঙ্কা থাকে, বললেন প্রধানমন্ত্রী। সবাইকে সতর্ক থাকার আহ্বান। আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত, সেনাবাহিনী নিয়ে মিথ্যা তথ্য প্রচার হচ্ছে, বললেন জেনারেল আজিজ। বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ হত্যা মামলায় 5 জঙ্গির মৃত্যুদণ্ড, 1 জনের যাবজ্জীবন। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া একেবারেই সামান্য, তীব্র শারীরিক জটিলতায় না নেয়ার পরামর্শ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে সরস্বতী পূজার আয়োজন, জ্ঞানের আলোয় ধরাধাম উদ্ভাসিতের প্রার্থনা। গণতন্ত্রের পথে সকল প্রতিকূলতা পেরিয়ে অর্থনৈতিক অগ্রগতির পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যেতে থাকে তখনই আঘাত আসার আশঙ্কা থাকে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিশ্বব্যাপী মহামারীর প্রভাব মোকাবেলা ও স্বাস্থ্য সুরক্ষা পরিস্থিতির চিত্র তুলে ধরেন। জানান, সীমিত সম্পদেই দেশের বিশাল জনগোষ্ঠীর জন্য টিকার বন্দোবস্ত করা হয়েছে, যা অনেক দেশই পারেনি। উন্নত দেশও যেখানে ভ্যাকসিন দিতে পারে নাই, বাংলাদেশ কিন্তু সেটা পেরেছে এবং একটা দৃষ্টান্ত আমরা দেখাতে পেরেছি। কারণ আমাদের জন্য সবথেকে কঠিন হলো আমাদের অতি ঘন জনবসতি, যেটা হয়তো অনেক উন্নত দেশে নাই। তাদের কাছে কাজ করা সহজ, যদি অল্প সংখ্যক মানুষ হয় তাহলে তাদের জন্য কাজ করা খুব সহজ হয়ে যায়, কিন্তু আমাদের সেটা না। আর সেটা মাথায় রেখেই কিন্তু আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। ৭৫ পরবর্তী গণতন্ত্রের পথ মসৃণ ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব প্রতিকূলতা পেরিয়েই বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। জাতিপিতাকে হত্যার পর একের পর এক মার্শাল্লাহ, মিলিটারি রুলার, অবৈধভাবে ক্ষমতা দখলকারী, হত্যা, কু, ষড়যন্ত্রের রাজনীতি, আমাদের রাজনৈতিক নেতাদের উপরে অকথ্য অত্যাচার, নির্যাতন, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, অনেক, তার সাথে আবার প্রাকৃতিক দুর্যোগ, সবই কিন্তু আমাদের মোকাবেলা করতে হচ্ছে। এটা মোকাবেলা করেও আমরা অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশকে উন্নয়নের মহাসোপানে নিয়ে যেতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে সরকারের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। যখন মানুষ একটু ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে, যখন মানুষের জীবন মান একটু উন্নত হয়, তখনই কিন্তু একটা আঘাত আসার সম্ভাবনা থাকে। সেই কারণে সকলকে একটু সতর্ক থাকা দরকার। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। একটি মহল পরিকল্পিতভাবে সেনাবাহিনী ও সরকারের বিষোদ্গার করতেই এমন অপপ্রচার চালিয়েছে। সেনাপ্রধান আরও বলেন, তারা যত চেষ্টাই করুক সফল হবে না। স্বাধীন ও সার্বভৌম দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তৎপর আছে সেনাবাহিনী, জানান জেনারেল আজিজ আহমেদ। আদিত্য মামুনের রিপোর্ট। কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা বাংলাদেশ ও সেনাবাহিনী নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে, যাতে প্রধানমন্ত্রী, সরকার এবং সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারকে নিয়ে অসত্য তথ্য সরবরাহ করা হয়। এ নিয়ে দেশ বিদেশে আলোচনা সমালোচনার পর সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হলো। আর্মি এভিয়েশনে এক অনুষ্ঠান শেষে জেনারেল আজিজ আহমেদ সাংবাদিকদের সাথে কথা বলেন। সেনাবাহিনী নিয়ে এমন অপপ্রচার যারা করছে তারা কোনোভাবেই সফল হবে না বলে জানান জেনারেল আজিজ। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সেনাবাহিনী একটা অত্যন্ত প্রশিক্ষিত
এবং ওয়েল মোটিভেটেড একটা ফোর্স, আগের থেকে অনেক বেশি সুসংহত। সেনাবাহিনী চেন অফ কমান্ড অত্যন্ত ইফেক্টিভ এবং সেনাবাহিনীর প্রতিটা সদস্য ঘৃণা ভরে এই ধরনের অপচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে অতীতে, এখনও করছে এবং বর্তমানে যা আছে তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে যাচ্ছে। সেনাবাহিনীতে এই ধরনের অপপ্রচার বিন্দুমাত্র আঁচ আনতে পারবে না তারা আমাদের চেইন অফ কমান্ডে। একটি সুশৃঙ্খল ও স্বনামধন্য প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গের এই অপচেষ্টা প্রতিহত করা হবে উল্লেখ করে জেনারেল আজিজ আহমেদ জানান, সরকারের পক্ষে যে কোনো আদেশ পালন করাই সেনাবাহিনীর প্রধান কাজ। সেনাবাহিনী বাংলাদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখার জন্য অঙ্গীকারবদ্ধ, বাংলাদেশ সরকারের প্রতি অনুগত এবং বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের যে কোনো আদেশ নির্দেশ পালনে সদা প্রস্তুত। বাংলাদেশের সেটা আভ্যন্তরীণ হোক বহির্বিশ্বের হোক যে কোনো সমস্যার মোকাবেলার জন্য আমরা সাংবিধানিকভাবে ঐক্যবদ্ধ। সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করা সরকারের সুনাম ক্ষুণ্ণ করা শামিল বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। অচিরেই তার পরিবারের পক্ষেও সংবাদ সম্মেলন করা হবে বলে জানান তিনি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে বা সংস্থা যারা আছে তারা হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় 5 আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। আসামিরা হলেন আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত সেনা কর্মকর্তা সৈয়দ জিয়াউল হক, জঙ্গি নেতা আকরাম হোসেন, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হোসেন ও আরাফাত রহমান। 2015 সালের 26 ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা থেকে বাসায় ফেরার পথে টিএসসিতে কুপিয়ে হত্যা করা হয় বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে। বিজ্ঞ আদালত যে অবজারভেশন দিয়েছে সেই অবজারভেশনের মতো কোনো ডকুমেন্টস এই মামলা নথিতে নেই এবং বিজ্ঞ আদালত আপনারা দেখবেন যে এই মামলায় যে সাক্ষী যাদেরকে সাক্ষী করা হয়েছে ম্যাজিস্ট্রেটকে সাক্ষী করা হয় নাই, যেখানে আপনার মেডিকেল যিনি ডাক্তারকে সাক্ষী করা হয়নি, সুরাত হলের যারা সাক্ষী আছে তাদেরকে সাক্ষী করা হয়নি। এই রায়ের মাধ্যমে কারণ জঙ্গিরা যে তৎপর ছিল এবং জঙ্গিদেরকে দমন করার জন্য এই ধরনের শাস্তি অত্যন্ত অপরিহার্য ছিল। তা আমি মনে করি যে এই একটা মেসেজের মাধ্যমে যে যাদের শাস্তি হলো ভবিষ্যতে এই ধরনের কোনো অন্যায় কাজ কেউ করতে সাহস পাবে না। দেশজুড়ে চলা করোনার টিকা কার্যক্রমের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারেই সামান্য। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 ফেব্রুয়ারি পর্যন্ত 11 লাখের বেশি মানুষ টিকা নিলেও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে মাত্র 455 জনের। বিশেষজ্ঞরা বলছেন তীব্র শারীরিক জটিলতার কারণে টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হতে পারে। সেক্ষেত্রে প্রত্যেককেই নিজের স্বাস্থ্য সম্পর্কে জেনে টিকা নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। দেশজুড়ে করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু হয় 7 ফেব্রুয়ারি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রথম দিন ঢাকা মহানগরের 47টি কেন্দ্রে টিকা নেন 5071 জন। একই দিনে ঢাকা সহ সারা দেশে কোভিড ভ্যাকসিন নেন 31,160 জন। এর মধ্যে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে 21 জনের। দ্বিতীয় দিনে ভ্যাকসিন নেন 46,509 জন। পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় 92 জনের। 9 ফেব্রুয়ারি 1,01,082 জনের মধ্য থেকে পার্শ্ব প্রতিক্রিয়া হয় 94 জনের। পরদিন ভ্যাকসিন নেন 1,58,451 জন। এর মধ্যে পুরুষ 1,11,691 ও নারী 46,760 জন। মাত্র 70 জনের মধ্যে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হয়। প্রথম দিকে কিছুটা সংশয় থাকলেও কেটে গেছে। এখন মানুষ ভিড় করছেন টিকা কেন্দ্রে। 15 ফেব্রুয়ারি পর্যন্ত করোনা টিকা নিয়েছেন 11,32,711 জন। এর বিপরীতে পার্শ্ব প্রতিক্রিয়া মাত্র 455 জনের। টিকা দিলাম, এখানকার ব্যবস্থা দেখে আমি সত্যি মুগ্ধ। খুব সিস্টেমেটিকলি কাজ হচ্ছে। নেওয়া উচিত সবারই। আমি নিয়েছি, আমি একজন পুলিশ অফিসার রিটায়ার্ড। আধা ঘন্টা ধরে তো আমি টিকা নিচ্ছি, কিন্তু আমি মনে করি যে ভালোই, সবার জন্য নেওয়াই ভালো। জনগণের যে ধারণা ছিল যে খুব একটা সমস্যা হতে পারে, আসলে একেবারেই কোনো সমস্যা নেই।
বিশেষজ্ঞরা বলছেন টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া একেবারেই সামান্য এবং স্বাভাবিক। গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়া সেটি হতেই পারে, সেটি কিন্তু এখনো আমরা পাইনি। একেবারেই হবে না সেটি উড়িয়ে দেওয়া যায় না। এখনো টিকাদান যদি আমরা কোটি ছাড়িয়ে যায় নিশ্চয়ই কারো হতে পারে, তবে তার চিকিৎসা কিন্তু বাংলাদেশে আছে। আর যে কোনো ঘটনা যদি ঘটে, শারীরিক অসুস্থতা, গুরুতর অসুস্থতা, অবশ্যই তদন্ত করতে হবে যেন এটার প্রতিবিধান ঘটে। টিকা গ্রহীতার অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে জটিলতা হতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। টিকায় যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়, সাথে যেন চিকিৎসা দেওয়া যায়, তাহলে কিন্তু একটা মেডিকেল টিম রাখা থাকবে এবং টিকা নেওয়ার পরে অন্তত 30 মিনিট তাদেরকে বসিয়ে রাখা হবে, দেখার জন্য কোনো সমস্যা হয় কিনা। যদি কোনো না হয়, তারা বাসায় নর্মাল চলাফেরা, খাওয়া দাওয়া, কাজকর্ম সব করবে। তার যদি কোনো রিয়াকশন মনে হয়, অবশ্যই স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য ডাক্তাররা তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তারা এই মুহূর্তে শয্যাশায়ী আছেন, তিনি এখন টিকা নেবেন না। যিনি গর্ভবতী নারী বা সদ্য সন্তান প্রসব করেছেন, দুগ্ধপান করাচ্ছেন, সেই নারী এখন টিকা নেবেন না। কারো যদি কোনো ঔষধে তীব্র অ্যালার্জি থাকে, এই মুহূর্তে কারো যদি জ্বর থাকে, তিনিও টিকা নেবেন না। ক্যান্সার, কিডনি রোগ সহ কঠিন শারীরিক সমস্যায় টিকা না নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চতুর্থ দফায় দ্বিতীয় দিনে সঞ্চরের পথে আরও 1009 রোহিঙ্গা। আমন্ত্রণ আবারও দুপুর 2টার 21 সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। জাতীয় প্রেস ক্লাবে পরমাণু বিজ্ঞানী ডক্টর এম ওয়াজেদ মিয়ার 80তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, জাতীয় কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যাকারী মুশতাক ও জিয়ার সহ দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তকারী সবাইকে আইনের আওতায় আনা হবে। আলোচনায় ডক্টর ওয়াজেদ মিয়ার স্মৃতিচারণ করে তার বর্ণাঢ্য জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান আকম মোজাম্মেল হক। বঙ্গবন্ধুর হত্যার সাথে জিয়া, মুশতাক শুধু নয়, আরো যারা জড়িত আছে, সমস্ত খুনিদেরকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবেও যারা জড়িত আছে তাদের চিহ্নিত করা, এটা জাতির নৈতিক দায়িত্ব। আজ বসন্ত পঞ্চমী, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। সনাতন শাস্ত্রমতে এই পুণ্যতিথিতেই পূজিত হন জ্ঞান ও সুরের দেবী সরস্বতী। করোনা সংক্রমণের কারণে এবার সারা দেশে সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। অজ্ঞতার অন্ধকার ভেদ করে জ্ঞানের আলো উদ্ভাসিত হবে ধরাধাম। কোভিড মুক্ত পৃথিবীতে ফের আড়ম্বরে পূজিত হবেন বিদ্যার অধীশ্বরী, এমন প্রার্থনায় ভক্তি নিবেদন করেন ভক্তরা। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। দেবী সরস্বতী শ্বেতবর্ণা, পদ্মলোচনা, মুক্তার হারে ভূষিতা ও বিনা পুস্তকধারিণী। শ্বেতপদ্মে আসীনা দেবীর বাহন শুভ্র হংস। জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা আর বিদ্যার দেবী সরস্বতী। বসন্ত পঞ্চমী অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। দেবীর সামনে জল ভর্তি ঘট, তার উপরে আম্রপত্র, বাসন্তী রঙের ফুল, কুল সহ নানা ফল ও উপাচারে পূজিত হন তিনি। বিদ্যার্থীরা তাদের বই, খাতা, কলম নিবেদন করেন দেবীর চরণে। যারা বিদ্যার্থী সকলেই মায়ের কাছে এসে পুষ্পাঞ্জলি নিবেদন করছেন। যারা শিশু সকলেই মায়ের কাছে হাতে কড়ির মাধ্যমে বিদ্যালয়ে ভর্তি হবেন। আজকের এই দিনে সকলেই বিদ্যানক, সকলেই বিদ্যা লাভ করুক, এই আশা করছি, মায়ের চরণে প্রার্থনা জানাচ্ছি। ধর্মীয় আচার মেনে দেবী সরস্বতীর পূজা শেষে পুষ্পাঞ্জলি নিবেদন করেন ভক্তরা। যাতে আমরা পড়াশোনায় ভালো করতে পারি, ভালো কিছু হতে পারি, এটাই প্রার্থনা। মা সরস্বতীর কাছে এটাই প্রার্থনা, সবাই যেন বিদ্যা বুদ্ধিতে এগিয়ে যায়, যেন আমি স্কুলে ভালো পড়ালেখা করতে পারি, পড়াশোনা ভালো করি, আমার যেন যেখানে পড়ার ইচ্ছা ওটা পূরণ হয়। করোনা মহামারীর কারণে সারা দেশেই বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মূল মণ্ডপেই এবার পূজার আয়োজন। আমরা দীর্ঘ বছরের পর বছর একটা আধুনিক পূজা আমরা সবাইকে উপহার দিই, সেই সময় আজকে খুব মন খারাপ আমাদের যে আমরা সেই জায়গাটা করতে পারি নাই। অন্যান্য বছরের তুলনায় এবছর আনন্দ কম,
এর জন্য একটু কষ্ট হয়, কিন্তু দেবীর কাছে প্রার্থনা করতে আসছি আর কি, যে সব কিছু যেন আবার আগের মতো হয়ে যায়। প্রতি বছর মাঠে খুব আনন্দ হয়, কিন্তু এই বছর মাঠে কিছু নেই, শুধু একটাই পূজা, এই জন্য একটু মনটা খারাপ। সরস্বতী পূজাতেই ছেলে মেয়েদের হাতেখড়ি হয়। কোভিড মহামারীর কারণে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে হচ্ছে এবারের সরস্বতী পূজা। মায়ের আশীর্বাদে কুসংস্কার আর অজ্ঞানতার আধার ভেদ করে জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে সবার মাঝে, এমন প্রত্যাশাই ভক্তকণ্ঠে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। চতুর্থ দফায় দ্বিতীয় দিনে নোয়াখালীর ভাসানচরে আজ রওনা দিল আরও 1009 জন রোহিঙ্গা। সকালে নৌবাহিনীর 3টি জাহাজ তাদের নিয়ে রওনা হয়। ভাসানচরে পৌঁছানোর কথা দুপুরের দিকে। এর আগে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরে থাকা মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিয়ে আসা হয় চট্টগ্রামের অস্থায়ী ক্যাম্পে। সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় ভাসানচরে। গেল বছর 4 ডিসেম্বর প্রথম দফায় 1642 জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয় ভাসানচরে। আবার নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মিয়ানমার সেনাবাহিনীকে সতর্ক করল জাতিসংঘ, বিক্ষোভকারীদের উপর দমন পীড়নে উদ্বেগ। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। দেশ যখন এগিয়ে যেতে থাকে তখনই আঘাতের আশঙ্কা থাকে, বললেন প্রধানমন্ত্রী। সবাইকে সতর্ক থাকার আহ্বান। আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত, সেনাবাহিনী নিয়ে মিথ্যা তথ্য প্রচার হচ্ছে, বললেন জেনারেল আজিজ। বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ হত্যা মামলায় 5 জঙ্গির মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া একেবারেই সামান্য, তীব্র শারীরিক জটিলতায় না নেয়ার পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24। অনলাইনে বিকেল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর একুশের সাথেই থাকুন।